প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি পলিটিকো বাংলা রিয়েল টকে। দর্শক, পলিটিকো বাংলা রিয়েল টকে আমরা সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলি যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের রাজনৈতিক ঘটনা, সমকালীন ঘটনা প্রবাহ থেকে বাছাই করে যে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করি, চেষ্টা করি ইন ডেপথ আলোচনা করার জন্য, এবং সে কারণে এটির নাম রেখেছি রিয়েল টক। আপনারা জানেন যে তথ্য প্রযুক্তির এই যুগে বিভিন্ন রকম তথ্য, অপতথ্য, অর্ধসত্য, মিথ্যা মিলিয়ে নানা রকম আলোচনা আছে নানা বিষয়ে। আমরা চেষ্টা করি সেগুলো থেকে বাছাই করে তো ঘটনাকে এবং সত্য তথ্যকে আপনাদের সামনে তুলে ধরবার জন্য আজকের এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের খুবই চেনা মুখ, আমাদের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। দর্শক, ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর পরিচয় অনেক। তিনি রাজনীতি বিশ্লেষক। বিভিন্ন সময় আমরা গত প্রায় এক দশক ধরে তার টক শো শুনি, রাজনীতির বিভিন্ন প্রসঙ্গ নিয়ে তিনি আলোচনা করেন। কিন্তু এর বাইরে তার একটি বিশেষ পরিচয় আছে যে তিনি বাংলাদেশের যে জাতীয় নদী রক্ষা কমিশনের তিনি সাবেক চেয়ারম্যান ছিলেন, এবং তিনি বিজ্ঞান বিষয়ে তার লেখাপড়া আছে। আমরা জানি যে কীটতত্ত্ব বিভিন্ন বিষয়ে তার ইনডেপথ গবেষণা এবং তার জ্ঞান আছে। আজকে মূলত আমরা কথা বলবো রাজনৈতিক প্রসঙ্গ না, রাজনৈতিক এই প্রসঙ্গ থেকে বাইরে এসে আমরা এমন একটি বিষয় নির্ধারণ করেছি যেটি হয়তো রাজনীতির প্রসঙ্গের বাইরেও হতে পারে, কিন্তু এর মাঝেও রাজনৈতিক উদ্দেশ্য এবং রাজনৈতিক নানা রকম লক্ষ্য আছে, সেটা হয়তো আলোচনা প্রসঙ্গে আসবে। আজকে আলোচনা করব বাংলাদেশের যে নতুন সরকার ক্ষমতায় এসেছে তারেক রহমানের নেতৃত্বে। সেই সরকার একটি নতুন কর্মসূচি চালু করেছে, খাল খনন কর্মসূচি। গত 16 তারিখ, আমি যদি ভুল না করি, যে সারা দেশে এই খাল খনন কর্মসূচি একযোগে শুরু হয়েছে। এটির উদ্বোধন হয়েছিল দিনাজপুর জেলার একটি উপজেলার একটি খাল খননের মধ্য দিয়ে, এবং সেখানে তারেক রহমান জনগণের মাঝে গিয়ে তিনি নিজে হাতে কোদাল ধরে খাল খনন কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেছেন, এবং সেদিনই সারা দেশে এই ধরনের কর্মসূচি চলেছে। আমরা এটি জেনেছি যে আগামী 5 বছরে, অর্থাৎ এই সরকারের যে টেনর আছে সেই টেনরের মধ্যে 5 বছরে প্রায় 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি চলবে। এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই খাল খনন কর্মসূচি কৃষি, বাংলাদেশের পরিবেশ, পানির, আমাদের নদী বা খালের নাব্যতা রক্ষা এবং পানি ধরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কেউ কেউ এই কর্মসূচির মাঝে অন্যরকম উদ্দেশ্য দেখছেন। কেউ কেউ বলছেন যে এটি সরকারের জনপ্রিয়তা অর্জনের একটি কৌশল হিসেবে এটি গৃহীত হয়েছে। এবং আমরা জানি যে এই কর্মসূচি শুরু হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, তিনি এই একটি ইউনিক কর্মসূচি হিসেবে এটি চালু করেছিলেন। সারা দেশব্যাপী সেই সময়ে অনেক খাল খনন করা হয়েছিল, এবং খাদ্যে স্বনির্ভর বাংলাদেশ গড়বার প্রত্যয়ে তিনি এই কর্মসূচি পালন করেছিলেন। এবং অনেকে বলছেন যে বাবা জিয়াউর রহমানের সেই ইউনিক কর্মসূচিকেই তারেক রহমান নতুন করে এতদিন পর 47 বছর পর বাংলাদেশে নিয়ে এসেছেন। এটি নিয়ে নানা রকম আলোচনা আছে, পক্ষে বিপক্ষে, যে পিছনে কত টাকা খরচ হবে, এই টাকা খরচ করার পরে আসলে খাল খনন কর্মসূচি কোনো সুফল আমাদের দেশবাসী পাবে কিনা, প্রকল্প বাস্তবায়নকে কেন্দ্র করে নানা রকম দুর্নীতি হয়, এক্ষেত্রে সেই ধরনের দুর্নীতি হবে কিনা, এসব নানা প্রশ্নের জবাব আমরা খুঁজবো। দর্শক, আপনারা আমাদের আলোচনার শেষ পর্যন্ত সাথী থাকবেন। ডক্টর মঞ্জুর চৌধুরী, ভূমিকা আমি দিয়েছি, হয়তো একটু বড় হয়ে গেল। আলোচনার প্রয়োজনে আপনাকে স্বাগত জানাই আজকের আয়োজনে। ধন্যবাদ। ডক্টর মঞ্জুর চৌধুরী, যেটা শুনবো সেটি হচ্ছে যে আপনি নদী নিয়ে কাজ করেছেন, এবং বাংলাদেশের একের সর্বোচ্চ রাষ্ট্রীয় একটি সংস্থা জাতীয় নদী কমিশন রক্ষা কমিশনে আপনি চেয়ারম্যান ছিলেন। সেই সময়ের অভিজ্ঞতার আলোকে একটু জানতে চাইবো যে বাংলাদেশে, সারা দেশে যে নদী খালের যে পরিস্থিতি, এবং তার প্রেক্ষিতে বর্তমানে যে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, এটির আসলে মানে উপযোগিতা কেমন আছে। এতদিন পর, 47 বছর পর এই ধরনের কর্মসূচি কেন হচ্ছে? বলা হচ্ছে যে আগে সেচ ব্যবস্থা ছিল না প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে, সেই সময়ে আমাদের বিদ্যুৎ ছিল না, কিন্তু এখন সেচ ব্যবস্থা গোটা দেশে ছড়িয়ে গেছে, বিদ্যুৎ আছে, ফলে খাল খননের কর্মসূচির প্রয়োজনীয়তা খুব বেশি আছে বলে কেউ কেউ এটি বলছেন। আপনি কি মনে করেন? শুরু করতে চাই ডক্টর মঞ্জুর চৌধুরী। ধন্যবাদ। এসব যারা সমালোচনা করেন তারা অনেকটা সমালোচনার জন্যই সমালোচনা করেন। অ্যাকচুয়ালি খাল খনন আমাদের জন্য ইকোনমি এবং ইকোলজির একটা সমন্বয় ঘটানো হচ্ছে।
এবং রুরাল গ্রামীণ অর্থনীতিতে এটা বিশাল ভূমিকা রাখবে। এখন আরেকটা জিনিস যেমন বলে যে এখন তো আমাদের পানি আমরা আন্ডারগ্রাউন্ড থেকে পাই, কিন্তু আন্ডারগ্রাউন্ড থেকে যে পানি উঠিয়ে সেচ কার্য করা হয়, অন্যান্য কাজ করা হয়, সেটা কিন্তু সর্বনাশা একটা প্রক্রিয়া। অর্থাৎ আমাদের গ্রাউন্ড ওয়াটার গ্রাজুয়ালি নিচের দিকে চলে যাচ্ছে। আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, যেটা আপনি এই প্রশ্নে করলেন, যে বাংলাদেশের নদ নদী খাল বিল জলাভূমির অবস্থা বর্তমানে কেমন। আমি এক কথায় বলবো দুর্দশাগ্রস্ত। আপনার 1,000-এরও বেশি আহ, নদ নদী আছে, তার মধ্যে আপনার বেশ কিছু নদী আছে একেবারে দূষিত হয়ে গেছে। সেগুলি আর নদী বলা যাবে না, বিষের নহর। যেমন আপনার তুরাগ নদীকে কিন্তু মোগল আমলে বলা হতো কহর দরিয়া, বিশাল নদী। এখন এটাকে আর আহ, কহর দরিয়া না বলে বিষের দরিয়া বলতে পারেন, এত বেশি পলিউশন। এবং এই ঢাকার যে গ্রেটার ঢাকার ভিতরে 18টা নদী আছে, ছোট বড়। প্রত্যেকটা নদী কিন্তু ইকোলজিক্যালি ডেড বলা যায়। এখানে কোনো মাছ বাঁচতে পারে না, আহ, বেশিরভাগ প্রাণী বাঁচতে পারে না। যেসব প্রাণী লো অক্সিজেনে বাঁচতে পারে, সাকার ফিশ এইসব আছে। অর্থাৎ একটা ভয়াবহ রকমের অবস্থা, যে পানি আপনি ব্যবহার করতে পারেন না, সেচে ব্যবহার করতে পারেন না। যদি আপনি সেচে করেন, সেখানে দেখা যায় যে ফসলের ভিতরে হেভি মেটাল কনসেন্ট্রেটেড হয়ে গেছে। আপনার আহ, গবাদি পশু পালতে পারেন না, গবাদি পশু এখানে আপনার গোসল করানো যায় না, মানুষ সাঁতার কাটতে পারে না। দুর্গন্ধময় প্রতি গন্ধময় একটা পরিবেশ। এগুলি থেকে মুক্তি কি? আপনি যদি এর বাইরে যান, এখন সারা বাংলাদেশে যদি খুঁজেন, পাবেন কিছু নদী, যে নদী স্বচ্ছ সলিলা সতত প্রবাহিনী, কিন্তু এগুলি ধীরে ধীরে কমে আসতেছে। ধীরে ধীরে কমে আসার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে এই উজান থেকে বাংলাদেশের বেশিরভাগ নদী পানি আসে উজান থেকে। আমাদের বলা হয় যে 54টা ট্রান্স বাউন্ডারি রিভার আছে ভারতের সাথে, 3টা মায়ানমারের সাথে। অ্যাকচুয়ালি ভারতের সাথে আমাদের কমপক্ষে 120টা আন্তঃসীমান্ত বা ট্রান্স বাউন্ডারি রিভার আছে। এই রিভারগুলির বেশিরভাগ পানি ভারত থেকে আসে। 3-4টা নদী আছে যেটা বাংলাদেশ থেকে ভারতে গেছে, সেটা মাইনর। এখন জি। ভারত চারিদিকে এই সব নদীর আহ, মানে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি তারা হাইড্রোলিক অনেক স্ট্রাকচার করছে। যেমন কোথাও বাঁধ দিছে, কোথাও গ্রোইন করছে, কোথাও রাবার ড্যাম করছে, আহ, বিভিন্ন রকমের আপনার বিদ্যুৎ উৎপাদনের জন্য ড্যাম করে রাখছে। বিভিন্ন ভাবে তারা বাংলাদেশের পানিকে রেগুলেট করে, পানির ফ্লোকে রেগুলেট করে। অর্থাৎ অস্ত্র হিসেবে, জিও পলিটিক্যাল উইপন হিসেবে ইউজ করে। গ্রীষ্মকালে, যখন গ্রীষ্মকালে ন্যাচারালি পানি কম আসে, আপনার টোটাল পানির 1/10 আসে ড্রাই সিজনে, শুষ্ক মৌসুমে, আর 10 ভাগে 9 ভাগই আসে বর্ষাকালে। সুতরাং সেখানে একটা ন্যাচারাল বিশাল ডিসক্রিপেন্সি আছে। এটাকে আরো বেশি ত্বরান্বিত করে, আরো বেশি আহ, 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 মানে সংকটাপন্ন করে যখন ভারত এই শুষ্ক মৌসুমে পানি নিয়ে নেয়, প্রত্যাহার করে নিয়ে নেয় ব্যাপকভাবে। যেমন আপনার তিস্তা নদীর সব পানি তারা গজলডোবা ব্যারেজ দিয়ে তাদের এই তিস্তা যে ক্যানেল আছে, ওই ক্যানেল দিয়ে আপনার নিয়ে চলে যাচ্ছে। এর ফলে আমাদের এই নদীগুলি আপনার শীর্ণ কায় হয়ে যাচ্ছে। স্পেশালি যদি আপনি দেখেন সাউথ ওয়েস্টের, দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে নদ নদীগুলি আছে, সেই নদ নদীগুলি কিন্তু আপনার মরে যাচ্ছে এবং লবণাক্ত হয়ে তার ইকোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইসব যদি চিন্তা করা হয়, তাহলে বাংলাদেশের নদ নদীর অবস্থা খুবই করুণ। এর থেকে বাঁচার জন্য যেটা বর্তমান সরকার, যে খাল খনন, অ্যাকচুয়ালি এটা কিন্তু খাল খনন না শুধু, সেখানে আছে খাল নালা নদ নদী সবকিছুই খননের কথা বলা বলা হয়েছে। এখন জি। খাল তো কোনো বিচ্ছিন্ন জিওগ্রাফিক্যাল এন্টিটি না। খাল হচ্ছে নদ নদীরই অংশ বিশেষ। অনেক ক্ষেত্রেই খাল দেখা যায় যে দুইটা নদীকে সংযুক্ত করে। যেমন আপনার এই প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে খালটা গত 16 মার্চ উদ্বোধন করলেন, শাহপাড়া খাল, কাহারোল
উপজেলায়, না না সেটা কিন্তু দুইটা নদীকে সংযুক্ত করছে। একদিকে ঢেপা নদী, আর একদিকে হচ্ছে পুনর্ভবা। ঢেপা নদী থেকে পানি চলে আসে এই পুনর্ভবাতে, কিন্তু এখন ঢেপা নদীতে পানি নেই, আসবে কিভাবে? আর সেই জন্য যে জিনিসটা হচ্ছে যে খাল খনন প্রক্রিয়ার মাধ্যমে বর্ষাকালে যে পানিগুলি আসবে, সেই পানিগুলিকে আপনি ধরে রাখতে হবে। খাল খননকে ওইভাবে দেখতে হবে যে রুরাল ওয়াটার স্টোরেজ। আর একটা বিষয় হচ্ছে, যখন আপনি এইসব খালগুলিকে খনন করবেন, পুনর্খনন অ্যাকচুয়ালি, নতুন খাল খনন হয়তো করা হবে প্রয়োজন যদি হয়, খুব বেশি প্রয়োজন হয়। তা না হলে তো প্রচুর খাল আছে, সে মোগল আমলের খাল, ব্রিটিশ আমলের খাল, আপনার পাকিস্তান আমলের খাল। এই জিয়াউর রহমান অনেক খাল কাটছেন, প্রায় 6,000 কিলো মাইল আপনার খাল পুনর্খনন করছেন। 2200 কিলোমিটারের মতো খাল, নতুন খাল কাটা হয়েছে ব্যাপকভাবে। সুতরাং এই খালগুলি এই গত 47 বছরে বিচ্ছিন্নভাবে কাজ করা হয়েছে, কাজ যে একদম করা হয় নাই তা না, কিন্তু এইভাবে সারা দেশব্যাপী কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। যার ফলে এই খালগুলি আপনার পলি পরে আপনার ভরাট হয়ে গেছে, কোথাও বিচ্ছিন্ন হয়ে গেছে, নদীর সাথে খালের সংযোগ সম্পূর্ণভাবে আহ, আহ, নষ্ট হয়ে গেছে। এর ফলে হয়েছে কি, অনেক জায়গায় খাল হয়ে গেছে ডোবা নালায় রূপান্তরিত হয়ে গেছে। কিন্তু এখন এটাকে পুনরুদ্ধার করতে হবে, পুনরুদ্ধার করে এটার মধ্যে পানির ফ্লো আনতে হবে। একটু প্রশ্নটা রাখি, মানে আপনি বলছিলেন যেটি হচ্ছে যে খাল খনন চলছে, খালগুলো খনন করা হবে, অর্থাৎ এটা নিচু করা হচ্ছে, খালগুলো মাটি তুলে তার যে পার বাঁধা হচ্ছে, সেখানে হয়তো গাছ লাগানো হবে, অনেক চমৎকার কথা, ভালো উদ্যোগটি। কিন্তু খাল যে উদ্দেশ্যে খনন করা, অর্থাৎ জলাধার হিসেবে এটাকে রক্ষা করা, পানি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহ সৃষ্টি করা, এটি বলা হচ্ছে। কিন্তু আমাদের যে নদীগুলোর অবস্থা, আপনি নিজেও বললেন যে নদীগুলো মানে শুষ্ক, অধিকাংশ নদী তো শুষ্ক, বর্ষা মৌসুমের বাইরে তো নদীগুলোতে চর পড়ে থাকে। তো খালগুলোতে আসলে পানি থাকবে কিভাবে? আদৌ কি পানি থাকবে? আপনি নিজে বলেছেন যে ঢেপা এবং বোধহয় পুনর্ভবার কথা বললেন না, যে দুটো সংযোগ করেছে। কিন্তু আমি উত্তরবঙ্গের মানুষ হিসেবে দেখেছি যে ঢেপা তো একেবারে মৃতপ্রায় একটা নদী হয়ে গেছে, পুনর্ভবার বুকে চর। ফলে মানে পানি প্রবাহ বা পানি ধরে রাখা, সেটি কি সম্ভব? আমাদের উজান থেকে যখন পানি আসছে না, আমরা যখন নদীর আমাদের যে পানি প্রবাহ, ভারতের সাথে যে আমাদের চুক্তি, সেগুলো হচ্ছে না, সেক্ষেত্রে এটি মানে উদ্দেশ্যটা কতটা সফল হবে? আপনি দেখেন যে পানি ভারত গ্রীষ্মকালে শুষ্ক মৌসুমে খুব কমায় দেয়, একেবারে কোনো কোনো জায়গায় বন্ধ করে দেয়। আপনার যেমন তিস্তায়, গজলডোবাতে সব পানি তারা উল্টো করে নিয়ে যায়। যে পানিটুকু আসে সেটা গজলডোবার পরবর্তীতে ধরলা নদী বা অন্য দুই একটা নদী এবং নিজের থেকে যেটা উঠে সামান্য 2,000 3,000 কিউসেক পানি আসে, যা একেবারে অপ্রতুল। আমাদের কিন্তু এট দ্য সেম টাইম, যখন বর্ষাকাল, মৌসুম, মানে বর্ষাকালে কিন্তু তারা পানি ধরে রাখতে পারে না, পানি তাদের ছেড়ে দিতে হয়, ছেড়ে দিতে হয় একেবারে। হুম। যদি না ছাড়ে, ওটাকে আটকায় রাখার কোনো কায়দা নাই তাদের। এটাই হচ্ছে আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ, যে ওই পানি থেকে একটা অংশ যদি আপনি কোনো প্রক্রিয়ায় ধরে রাখতে পারেন গ্রীষ্মকাল, অর্থাৎ বিশেষ করে আমি মনে করি কি, শুষ্ক মৌসুম ধরা হয় জানুয়ারি থেকে মে, কিন্তু আপনি যদি দেখেন যে মার্চ এপ্রিল, অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠী, ওই সময়টা সবচেয়ে বেশি খরা হয়। ওই সময় সামান্য একটু পানি হলেও একটা গাছ বাঁচায় রাখা যায়। ওই সময়কালটার জন্য, অর্থাৎ শুষ্ক মৌসুমের জন্য, যদি আপনি পানিটা ধরে রাখেন, যেমন খালে পানি ঢুকলো, খাল যদি আপনার এই দুই পাশের যে বাঁধটা, এটা 10 ফিট 12 ফিট উঁচা করতে পারেন, এমব্যাঙ্কমেন্টটা শক্তভাবে, তারপরে দুই মাথায় যদি আপনি রেগুলেটর দেন বা স্লুইস গেট দেন, তাহলে বর্ষাকালে আপনার পানি নামার আগে, যখন পানির ডেপটা কম কেবল শুরু হবে, সেই সময় আপনি ধরে রাখেন। এই মানে পানিটাই কিন্তু আপনি পরবর্তীতে আশ্বিন কার্তিক মাসে, আশ্বিন মাসে আপনার পানি টান দেয় বলে, অর্থাৎ পানি কমতে থাকে। আপনি ভাদ্র আশ্বিন মাসেই পানি এই রেগুলেটর আটকায় দেন, পানি রয়ে গেল, আবার এই অন্য জায়গা রেগুলেটর থেকে সহ কি সেই ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে, মানে প্রজেক্টের মধ্যে সেই নেওয়া রেগুলেটর হচ্ছে। পানি এবং নিয়ন্ত্রণের সেই পরিকল্পনাও কি আছে? আছে, নিশ্চয় আছে, নিশ্চয় আছে। আমি সে পরিকল্পনা দেখি নেই, না থাকার কোনো কারণ নাই। তাহলে তো আপনার পানি খাল দিয়ে আসবে, খাল দিয়ে চলে যাবে। শুধুমাত্র এটুকু বেনিফিট আপনি পাচ্ছেন যে এই আপনার জলাবদ্ধতা হবে না, জলাবদ্ধতা হবে না। কিন্তু এই খালগুলি তো মাল্টিপল উদ্দেশ্য আছে। একটা হচ্ছে
যে আপনি ইরিগেট করবেন গ্রীষ্মকালে, মানে ড্রাই সিজনে পানি ধরে রাখবেন, ইরিগেট করবেন। আর একটা হচ্ছে, এই যে পানি যদি আপনি ধরে রাখেন তাহলে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হবে, অর্থাৎ আমাদের যে গ্রাউন্ড ওয়াটার লেভেল নেমে যাচ্ছে সেটা নামবে না, সিপেজ হয়ে আপনার রিচার্জ হবে। এবং এই পানিতে আপনি মৎস্য চাষ করতে পারবেন এবং হাঁস পালন করতে পারবেন। এই খালের দুই পাশে আপনার গাছ লাগাতে পারবেন, যে গাছ আপনার পানিতে নষ্ট হয় না, যেমন ধরেন আপনার হিজল, তার তমাল, করচ, এইসব গাছ আপনার হয় না। এমনকি আপনার ফলের গাছ লাগান, বিভিন্ন রকমের আপনার গাছ লাগাতে পারতেছেন। এই মাল্টিপল উদ্দেশ্য কিন্তু এই খালটা এই না যে এই আপনার কাইটে দিলেন, পানি ঢুকলো বাইরে চলে গেলো, তা না কিন্তু। নদীগুলির তো সেই অবস্থা, নদীগুলোও তো পরিত্যক্তর মতো, অনেক ছোট ছোট নদী পরিত্যক্ত হয়ে গেছে। পরিত্যক্ত হয়ে যাওয়ার একটা কারণ আছে। আপনি নদীতে মঞ্জু ভাই, দেখবেন। নদীর গুলো নিয়ে আমরা একটু পরে আলাদা করে কথা বলবো। আপনি বলেছেন যে পরিত্যক্ত নদী, আমরা আলোচনা সেই কথাটা তুলেছি। মানে খাল নিয়ে একটু বলি যে আপনি যেটা বলছেন যে এটা এখানে যে পানি নিয়ন্ত্রণের জন্য রেগুলেটরি ব্যবস্থাটা থাকতে হবে, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন। যন্ত্রপক্ষে শুষ্ক মৌসুমে কিছুদিন আমরা এই পানি আমরা রিজার্ভ করে রাখতে পারবো। আমাদের যে নিচে পানি, মাটির নিচে পানি রিচার্জ হবে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা পরিবেশের উন্নতির ক্ষেত্রে। আমাদের যে নিচে পানি স্তর কমে যাচ্ছে, সেখানে যে দূষণ হচ্ছে, আর্সেনিকের প্রবণতা বাড়তেছে, সেখান থেকে আমরা হয়তো রক্ষা পাবো। আমি একটু বলি যে খালকাটা কর্মসূচি নতুন নয়, এটি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় একটি জনপ্রিয় কর্মসূচি ছিল। আমার মনে আছে মঞ্জু ভাই, আমি তখন খুবই ছোট, স্কুলে পড়ি। খালকাটা কর্মসূচি আমাদের গ্রামে একেবারে নদীর পাড়ে, ঢেপা নদী, আপনি যেটা বলছিলেন দিনাজপুরের ঢেপা নদীর পাড়ে, হ্যাঁ, প্রেসিডেন্ট জিয়াউর রহমান গেলেন। এবং সেখানে আমার বাবা কিন্তু কমিউনিটির লিডার ছিলেন, তখন গ্রাম সরকার কর্মসূচি ছিল। তো আমি দেখেছি যে যে বেশ মানে একটা চাঞ্চল্য পড়ে গিয়েছিল এলাকায়, হ্যাঁ। এবং আমার নদীটা দুই পার বাঁধা হয়েছিল, নদীটা সেই শৈশবে আমি দেখেছি যে নদীতে আমরা হয়তো একসময় গোসলও করতাম, কিন্তু কিছুদিন পরে দেখলাম যে 8-10 বছর পর সেই নদী একেবারে চর হয়ে গেছে। ফলে আমি একটু প্রশ্ন রাখতে চাই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে যে খালগুলো কাটা হয়েছিল বা যে কর্মসূচিটা নেওয়া হয়েছিল, এটির মানে কতটা আমাদের উপকারে এসেছে বা প্রতিবেশী কি ধরনের প্রভাব পড়েছে, এই সংক্রান্ত কোনো গবেষণা বা কোনো মানে পর্যবেক্ষণ কি আছে? ফলে এই যে কর্মসূচিটা নেওয়া হলো, অতীতের কর্মসূচির যে তার সুফল কি, সেই সংক্রান্ত কোনো সমীক্ষা এটি কি আছে, বা আপনার অভিজ্ঞতা কি? আমি যেটা বলি যে জিয়াউর রহমান সাহেব 1976 এর নভেম্বরের প্রথম 1 নভেম্বরে উনি যশোর জেলার সারসার উলসি এবং যদুনাথপুর, এই দুইটা গ্রামের মাঝামাঝি, দুইটা গ্রামের মধ্যবর্তী বেতনা নদীর অংশ, ওই আপনার ঢেপা নদীর মধ্যে বেতনা নদীর অংশ, ওইখানে উনি কেটেছিলেন, ওইখানে খনন কার্য উনি উদ্বোধন করছিলেন। এটাই বিকিনিং, এটাই বিকিনিং। তারপরে আপনার উনি বহু জায়গায় এই করছেন, এই খাল করছেন, নদীর কাটছেন। আর এইটার ডাটা খুব একটা নাই, কারণ কি ওনার মৃত্যুর পরে এগুলি নিয়ে খুব একটা কাজ করে নাই। তবে মহিউদ্দিন খান আলমগীর সাহেব ওই সময় যশোরের ডিসি ছিলেন, এই উলসি যদুনাথপুর প্রজেক্টের। উনি এই কাজে অংশগ্রহণ করছিলেন। পরবর্তীতে উনি পিএইচডি করছেন বোস্টন ইউনিভার্সিটি থেকে, স্বনির্ভর এই খাল কাটা। এবং অ্যাকচুয়ালি জিয়াউর রহমানের খাল কাটার উদ্দেশ্য ছিল খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করা, সেজন্য বলা হয় স্বনির্ভর। এবং সেই সময় যে মেইন অবজেক্টিভ ছিল খাল দিয়ে খালের পানিতে সেচ করবে, সেচ এবং জলাবদ্ধতা কমাবে। কারণ কি 74-এ যে দুর্ভিক্ষ হয়েছিল, দুর্ভিক্ষের পরে যখন খাদ্যের কিন্তু একটা শর্টেজ ছিল, এবং খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য সেচ ব্যবস্থাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং খালের মাধ্যমেই ব্যাপকভাবে জমি জমাতে সেচ দিতে পারছে এই খালের মাধ্যমে। সেই জন্যই সেটা ছিল সীমিত, মানে সেই সময়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা উদ্যোগ। আর একটা ছিল যে গ্রামীণ জনগণকে সংগঠিত করা এবং গ্রামীণ অর্থনীতিতে একটা আহ অর্থনীতি একটা চাঙ্গা করা, এই উদ্দেশ্যটাই মেইন ছিল সেই সময়। এবং পরবর্তীতে এই যে এখন যেটা, এখন কিন্তু আর সেই আগের মতো শুধু ধান চাষের দিকেই এই নাই মানুষের, মানে এক মানে ওয়ান ডাইমেনশনাল, যে আগে কৃষি মানেই ধান চাষ করা,
এখন কিন্তু কৃষি মানে ধান চাষ করা না, শুধু এবং কৃষি মানে মাছ চাষ করা, কৃষি মানে গবাদি পশু পালন করা, কৃষি মানে আপনার এমনকি মৌচাক ম্যানেজ করা, তারপরে আপনার কৃষি এখন হাঁস একটা ব্যাপকভাবে আসছে, হাঁস মুরগি বিভিন্ন রকমের মাল্টিপল ডাইভার্সিফাইড হয়ে গেছে হ্যাঁ, কৃষি। এবং ডাইভার্সিফিকেশন হয়েছে কৃষি। সেই কৃষির জন্য একটা কমন এলিমেন্ট দরকার, সেইটা হচ্ছে পানি। আপনি যদি ফলের গাছ করতে চান সেখানেও পানি লাগবে, আপনার গবাদি পশু যদি করেন সেখানেও আপনার পানি লাগবে, ব্যাপক পানি লাগবে। আপনার যদি হাঁস পালন করতে চান সেটা তো পানি লাগবে, মুরগি পালন করতে চান সেখানেও পানি লাগবে। অর্থাৎ পানি হচ্ছে সকল কিছুর মূল হচ্ছে পানি। সেই পানি সংস্থান করার জন্যই এই উদ্যোগটা নেওয়া হয়েছে। সেই জন্য আমি এটাকে ওয়েলকাম করি। অনেকে ভাবেন যে এটা একটা লোক দেখানো, আমি সেটা মনে করি না। হ্যাঁ মঞ্জু ভাই, এবং আপনাকে হ্যাঁ, আপনি বলেছেন যে অনেকে ভাবেন, আমরা দেখেছি যে এটিকে রাজনৈতিক ভাবে দলগুলো কিন্তু এটাকে সমর্থন জানিয়েছে বা স্বাগত জানিয়েছে, আমরা দেখেছি। কিন্তু আবার এটাও বলবার চেষ্টা করছে যে এটা একটা পিআর মানে পাবলিক রিলেশন কৌশল হিসেবে, জনপ্রিয়তা জনতুষ্টির একটা কৌশল হিসেবে এটি নেওয়া হয়েছে। এই ধরনের সমালোচনাগুলো কিন্তু আছে। আরেকটা প্রশ্ন আমি এটা এখানে করতে চাই, সেটি হচ্ছে যে এই যে খাল খনন কর্মসূচি নেওয়া হচ্ছে, এটাও আলোচনা আসছে বা অনেকে যারা সমালোচনা করছেন তারা বলছেন যে বাংলাদেশের যখন জিয়া রহমান খাল খনন কর্মসূচি চালু করেন তখন সেচ প্রকল্পগুলো ছিল না, তখন বিদ্যুতের অভাব ছিল, বিদ্যুৎ আমাদের গ্রামে গঞ্জে যায়নি, ফলে সেটির একটা প্রয়োজনীয়তা ছিল। কিন্তু এখন তো আমাদের সারা দেশ জুড়ে সেচ প্রকল্প, শ্যালো মেশিন, তারপর 78 বা 80 সাল থেকে যে গভীর নলকূপ গুলো চালু করা হয়েছে, নানা রকম নদীর মাধ্যমে বিভিন্ন রকম প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে। ফলে এই সময়ে এসে খাল খনন কর্মসূচি মানে আসলে প্রয়োজনীয়তা আছে কিনা, এই প্রশ্নটাও কেউ কেউ তোলার চেষ্টা করেছে। আপনি কি বলেন? না, এই প্রশ্নটা তাদের আহ, আহ, যারা বলে তাদের ইকোলজিক্যাল জ্ঞানটা সীমিত বলবো, ন্যাচারালি। কারণ আপনার যে গ্রাউন্ড ওয়াটার হচ্ছে, আপনার ওয়াটার মাইনিং করতেছেন, এটা রিনিউয়েবল মানে না, এনার্জি রিসোর্স না। আপনি যখন গ্রাউন্ড ওয়াটার উঠে ফেলেন এবং এটা রিচার্জ হতে অনেক সময় লাগে, এবং এর ফলে হচ্ছে কি পানির স্তর কিন্তু নেমে যাচ্ছে। পানির স্তর নেমে গেলে অনেক ক্ষেত্রে দেখা যায় আর্সেনিক প্রবলেম হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে পানি উঠেতেই পারে না। আরেকটা বিষয় হচ্ছে, আপনি এখানে যে বিদ্যুতের ব্যয় করবেন কেন? আপনার তো বিদ্যুতের ব্যয় করার দরকার নেই। আপনার ন্যাচারালি যে শক্তিতে, প্রাকৃতিক শক্তিতে পানির হাইট বাড়তেছে, পানির একটা কলাম এই হচ্ছে লো, আপনার একে দেখতে হবে, এই খালটাকে দেখতে হবে একটা লম্বা লম্বি 10 কিলোমিটার লম্বা, হয়তো 50 ফিট বা 60 ফিট, পাশে একটা লো হেড ড্যাম, একটা লো হেড ড্যাম দেখতে পারেন বা স্টোরেজ। আপনি এটাকে দেখতে হবে পানির একটা আধার, পানির আধার। সেই পানিটাকে আমরা যখন সবচেয়ে বেশি ক্রিটিক্যাল অবস্থা, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা সুন্দরভাবে ব্যবহার করব, আপনার লিমিটেড ওয়েতে ব্যবহার করব, খুব প্রাগমেটিক ওয়েতে ব্যবহার করব, আমাদের কৃষিকে বাঁচিয়ে রাখবো। এই হচ্ছে সে অবজেক্টিভ। তার জন্য আপনার এই এই ইসের আপনার গ্রাউন্ড ওয়াটার আপনি যত বেশি উঠাবেন, ভবিষ্যতে দেখবেন কি আর উঠানো যাচ্ছে না, কত বেশি অনেক ক্ষতি। নিচে চলে যাচ্ছে, এবং মাটি একেবারে আপনারই হয়ে যাবে, কি বলে, একেবারে কঠিন পাথরের মতো হয়ে যাবে। গ্রাউন্ড ওয়াটার এখন 70% ইরিগেশন হয় গ্রাউন্ড ওয়াটার দিয়ে, সারফেস ওয়াটার। কিন্তু আমরা চাচ্ছি তো সারফেস ওয়াটার ইউজ করার জন্য যত পারা যায়। যেমন ঢাকার যে ইগুলি ওয়াসার টার্গেট ছিল সারফেস ওয়াটার বেশি করে ইউজ করবে। অর্থাৎ এখন তো ঢাকার আশেপাশে সব নদী দূষিত হয়ে গেছে, শীতলক্ষার পানি দূষিত, বুড়িগঙ্গার পানি দূষিত, আপনার তুরাগের পানি দূষিত, শেষ পর্যন্ত মেঘনার যে জায়গাটা, যে সেখানে গেছে মেঘনার, ওইখান থেকে পানি আনার ব্যবস্থা করা হয়েছে এই শের ঢাকার জন্য। সেইখানেও কিন্তু দূষণ চলে আসছে, আপনার ব্রহ্মপুত্রের পুরাতন ব্রহ্মপুত্রের পানি এসে দূষিত করে ফেলছে। সুতরাং আপনার সারফেস ওয়াটারের ইউজটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, গবাদি পশু পালনের সবকিছুতে। সুতরাং এই কথাটা সমালোচনাটা সঠিক নয়। আচ্ছা, আর একটা প্রশ্ন আপনি বলছেন যে এগুলি হচ্ছে জনগণকে তুষ্ট করার জন্য, জনতুষ্টি। তো জনতুষ্টি তো খারাপ জিনিস না। আপনি যদি এর মাধ্যমে এই এই খাল খনন প্রজেক্টের মাধ্যমে লোকজন যদি সন্তুষ্ট হয়,
তাদের পানির সংস্থান হয় এবং তারা তুষ্ট হয়, তাদের হ্যাপি হয়, সেটাই তো সরকারের কাজ। জি সরকার কি জনগণকে ই করবে কিনা, মানে জি তাদেরকে হ্যাপি করার চেষ্টা করবে না, এটা নিশ্চয়ই তো হতে পারে নিশ্চয়ই না। নিশ্চয়ই নিশ্চয়ই সেটি বলেছেন আপনি, কিন্তু সেটি সহজভাবে সহজ জনদোষ্টি হলে তার ফলাফলটা ওটা ভালো হয় না। যাক, সেটি আপনি বলেছেন, আমি মনে করি যে না, এটা প্রয়োজন আছে। আমাদের সময় খুব কম মঞ্জু ভাই, আমরা কয়েকটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে। একটা বিষয় হচ্ছে যে ধরেন যে আমরা দেখেছি যে চট্টগ্রাম শহর, ঢাকা শহরে একটু বৃষ্টি হলেও একটা মানে ওয়াটার লজিং পরিবেশ তৈরি হয়, হ্যাঁ, মানুষ হাঁটতে পারে না, পানিগুলো অপসারণ হয় না। ফলে এই বলা হচ্ছিল যে শহরগুলোর আশেপাশে যে বড় বড় খাল, আপনি নিজে বলছিলেন যে মোগল আমল থেকেও কিন্তু এই খালগুলো ছিল, ফলে সেগুলো উদ্ধার করে সেগুলো গুরুত্ব দিয়ে মানে শহর, বড় মহানগরের যে খালগুলো, এগুলোকে উদ্ধার করে এগুলোকে খনন করা এবং এই যে শহরের যে জলাবদ্ধতা, এটাকে নিরসনের জন্য আহ, আগে গুরুত্ব দেওয়া উচিত কিনা, এই বিষয়টি বলেন। না, আমি মনে করি কি, দেখেন এখানে একটা ব্যালেন্স নিতে হবে। যে খালগুলি যে খালগুলি দখল হয় নাই, যে খালগুলিকে আপনার অল্প চেষ্টায় রিস্টোর করা যাবে এবং ইকোনমিক রিটার্ন বেশি হবে, অর্থাৎ কমান্ড এরিয়া যেখানে ইরিগেশনের অনেকটা এরিয়া পাওয়া যাবে এবং যেখানে পানির কোনো অল্টারনেটিভ সোর্স নাই, সেসব দিকে আপনার জোর দেওয়া দরকার। কারণ আপনার তো রিসোর্স তো সীমাবদ্ধ। আপনি যদি শহরের খাল উদ্ধারের জন্য আপনার চেষ্টা করেন, এই মুহূর্তে সব সব থেকে জোর দেন, ঢাকা শহরের 57টা খাল ছিল যতদূর জানা যায়, এখন আহ, অর্ধেকের মতো খাল আছে, মানে অস্তিত্ব বোঝা যায়। বাকিগুলিকে যদি আপনি উদ্ধার করতে যান, আপনি কিন্তু প্রচুর করতে এফোর্ট দিতে হবে। আপনি চাঁদের আলোয় কাপড় শুকানোর চেষ্টা করবেন। আমি আপনাকে শুধু একটা উদাহরণ দেই, যে সেগুন বাগিচা খাল, যেটাকে কালভার্ট রোড বলা হয়, আপনার নয়াপল্টন দিয়ে ভিতর দিয়ে আপনি যেটা আরামবাগ মতিঝিলের পাশ দিয়ে যে খালটা ছিল ছিল যেটা, রাইট, এই খালটা উপরে এখন রাস্তা। জি, এই রাস্তা হয়েছে। খালটার উপরে রাস্তা রাস্তা হয়েছে। এই যে উসমান হাদি যে তাকে গুলি করলো, ওই হুম, কালভার্ট রোডের ওইখানে, হুম, এটা রোড, কিন্তু এটা ছিল খাল, সেগুন বগিচা খাল। এখানে নৌকা চলতো, এখানে নৌকা চলতো। তা আপনি কি এটা উদ্ধার করতে পারবেন? দুই পাশে বিশাল বিশাল 10 তলা 15 তলা বিল্ডিং হয়ে গেছে, আপনি খাল করেন, তাহলে তো কোনো গাড়ি ঘোড়া যেতে পারবে না, রাইট? তো সুতরাং আমাদের এখানে সর্বনাশ হয়ে গেছে যখন এইসব খালকে আহ, বন্ধ করে আপনার করা হয়েছে, মানে এই রাস্তা করা হয়েছে। এখানে জি, যে ঢাকা শহরে পানি জমে যায় কেন? খালগুলি বন্ধ হয়ে গেছে বা খালগুলি ছোট হয়ে গেছে। আর খালগুলি তো আপনার এত দূষিত, এত বেশি বিষাক্ত, এখানে তো মানুষজন যে নামতে উঠতে পারে না, জি, হাত ডুবানো যায় না। আমরা চাই যে মঞ্জু ভাই এইগুলো নিয়েও কাজ করা হোক। নিশ্চয়ই এই খাল খনন কর্মসূচির সাথে সমন্বয় করে সেগুলো করা হবে। নগরের খালগুলো আসলে পুনরুদ্ধার করা দরকার, যেটি সম্ভব সেটি তো করাই উচিত। একটা বিষয় জানতে চাই, বলা হচ্ছে যে প্রকল্পের সাথে দুর্নীতির একটা সম্পর্ক আছে বাংলা। এই জায়গা থেকে আমরা এই মানে এটা কতটা দুর্নীতি মুক্ত থাকবে, তার যে জবাবদিহিতা ব্যবস্থাপনা, সেটা আপনি কতটা দেখছেন? বলা হচ্ছে যে 1 কিলো খাল খনন করার জন্য 20 লক্ষ টাকা খরচ হবে। যদি এরকম 20 কত 20,000 মাইল নাকি যে খাল খনন করা হবে, 20,000 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, তাতে কিলোমিটার, তাতে 4,000 কোটি টাকা লাগবে। তো এটি অনেক রকম মানে প্রকল্পের দুর্নীতি রোধ করা যাবে কতটুকু, এই বিষয়ে কি প্রস্তুতি, কি দেখছেন? আচ্ছা, দেখেন এখন অনেক টেকনোলজি হয়ে গেছে, অনেক টেকনোলজি আছে আপনার। আহ, আমরা একটা প্রোগ্রাম, একটা সফটওয়্যার ডেভেলপ করার চেষ্টা করছিলাম। আহ, কয়েকজন সায়েন্টিস্ট রাজশাহী ইউনিভার্সিটির, তারা ওই স্যাটেলাইট ইমেজারি দিয়ে তারা দেখাতে চেষ্টা করছিল যে যেখানে যেখানে এই নদী দখল হয়, নদী দখল হয় সেইটা রিয়েল টাইম ভিত্তিক, অর্থাৎ 15 দিন 15 দিন অন্তর অন্তর ওই স্যাটেলাইটের ইমেজ দিয়ে তারা দেখা যাবে যে এই জায়গাটা দখল হচ্ছে, এই জায়গায় মাটি কাটতেছে, এইগুলি আপনার ওই ওই প্রোগ্রামও এখানে ইউজ করা যাবে। যে যে খাল কাটলো, সে খালটার আপনি ছবি দেখবেন রাইট যে রাইট। হ্যাঁ, এই খাল খাল কাটা হয়েছে। আপনি যদি ছবি দেখতে পারেন, ছবি দেখে রিমোট সেন্সিং করে আপনার এটাকে এনশিওর করতে পারেন যে হ্যাঁ, খাল কাটা হচ্ছে। তারপরে তো মিসম্যানেজমেন্ট থাকে। আপনার এখানে যেমন ধরেন বলা হয়েছে যে জনগণকে আহ করতে হবে, মানে বেশিরভাগ কাজ করতে হবে মানুষ দিয়া, অর্থাৎ কোদাল দিয়া
কোদাল এসব দিয়া। কিন্তু আমার মনে হয় কি, এটা এটা জনসম্পৃক্ততা বাড়ে, কিন্তু এটাকে ম্যানেজ করা কঠিন। এক, দুই নম্বর হলো মানুষের কাজের কর্মক্ষমতা মেশিনের তুলনায় তো কম। আপনার অ্যাম্ফিবিয়াস এই এক্সকাভেটর দিয়ে যদি যেটা করতে পারবেন কুইকলি করতে পারবেন, সেটা এইভাবে সম্ভব হবে না মানুষকে দেয়া। সম্ভব জি। হবে হবে হয়তো, কিন্তু ভেরি ডিফিকাল্ট হবে। সেজন্য এটার ম্যানেজমেন্ট প্রোগ্রামও থাকবে যে কিভাবে ম্যানেজ করা যাবে, এবং আপনার এটাকে মনিটরিং করা ঠিক মতো হচ্ছে কিনা। তারপরে আপনার খাল হলেই তো হবে না, খালকে তো আপনার ম্যানেজ করতে হবে। জি। খাল আবার কেউ না দখল করে নিয়ে যায়। জি। খালের যে সবচেয়ে আপনি বলতেছেন যে টাকার থেকেও বড় কথা হচ্ছে যে মাটি, এই খালের মাটি কি ইটের ভাটা নিয়ে চলে যাবে কিনা, সেটাও আপনার দেখতে হবে। যেখানে মনে করেন যে মাটি নাই, মাটি কিন্তু খুব প্রেসিয়াস এখন, যে কিন্তু বেআইনি তো আপনার এই যে 2 ফসলি 3 ফসলি জমির মাটি তো আপনি কাটতে পারেন না। সেখানে তো এই যে দেখেন না, পেপারে আসে, বাধা দেওয়া হয়। এখন ইটের ভাটাওয়ালারা, তারা কি মাটির জন্য, তারা কি আবার করে ফেলবে কিনা, আননেসেসারি খাল খনন করে ফেলবে কিনা জি। ইটের জি। জি। ভাটার কাছে, জি। সেই মঞ্জু জিনিসটাও ভাই, আপনার আমরা আলোচনা চিন্তা একেবারে করতে শেষের হবে। দিকে, আর কয়েক সেকেন্ড আছে আমাদের শেষ করতে হবে। তো আপনার শেষ কথা যে আসলে খাল খনন কর্মসূচিটার সুফল আমরা নিশ্চয়ই প্রত্যাশা করি, কিন্তু তার চ্যালেঞ্জ গুলো কি হতে পারে, আপনার পরামর্শমূলক দুটো বাক্য শেষ করবেন। না, এটা হলো কি, এটাকে আগে এগিয়ে নিতে যেতে হবে, এবং আরো বেশি ডিটেল প্ল্যান করতে হবে। প্রত্যেকটা খালকে কেন্দ্র করে একটা ম্যানেজমেন্ট প্ল্যান থাকবে, এবং সেইখানে কিভাবে এটাকে মেনটেন করা যাবে আহ, তারও একটা আহ, দিক নির্দেশনা থাকবে। ডক্টর মঞ্জু চৌধুরী, আমরা কথা বলছিলাম খাল কাটা কর্মসূচির নানা দিক নিয়ে। আহ, কতগুলো প্রশ্ন করতে চাই এই পর্যায়ে, সেটি হচ্ছে যে এই খাল কাটা কর্মসূচি নিঃসন্দেহে একটি ভালো কর্মসূচি, যেটা আমাদের প্রতিবেশ, কৃষি, পরিবেশের জন্য খুবই উপযোগী। আপনি নিজে একটু আনতে চাই যে বিগত সরকারের আমলে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে টানা 17 বছর ক্ষমতায় ছিলেন, সেই সরকারের আমলে এই ধরনের কোনো কর্মসূচি, মানে আওয়ামী লীগ সরকারের আমলে এই ধরনের কোনো কর্মসূচি নেওয়া হয়েছিল কিনা, সেটি সম্পর্কে আপনার একটু মতামত চাইবো। এবং বিশেষ করে নদী নদী পরিস্থিতিটা যে আপনি দেখেছেন, আমরা জানি যে আপনি নদী নিয়ে কাজ করতে চেয়েছিলেন এবং অনমনীয় ছিলেন, নদীর প্রশ্নে আপনি আপোষহীন ছিলেন, কিন্তু বিভিন্ন রকম ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ, অনেক ব্যক্তির কারণে আপনি কিন্তু সেই কাজটি করতে পারেননি। বিভিন্ন সময় আপনি কথাটা বলেছেন। কিন্তু এবার যে নতুন সরকার আসলো 5ই আগস্টের পরে, নতুন একটা প্রত্যাশা নিয়ে নতুন সরকার, এবং অনেক মেজরিটি নিয়ে ক্ষমতায় এসেছে সরকার, রাজনৈতিক শক্তিটাও খুব প্রবল। তো এই সরকার আসলে সেই নদীর ক্ষেত্রে কি ধরনের ভূমিকা পালন করবে, নদীগুলোকে উদ্ধার করা, খনন করা, বা আপনি যে জায়গা থেকে কি মনে করছেন, বা এই বিষয়ে আপনার কোনো সাজেশন আছে কিনা? আপনি যদি বিগত 2টা সরকার, ইন্টারিম গভর্নমেন্টের 18 মাস, তার আগের শেখ হাসিনার 17 বছর যে সময়কালটা গেছে, ওই সময় কিন্তু নদ নদী আহ, আহ, খননের অনেক টাকা ব্যয় হয়েছে, কিন্তু কাজ তেমন হয়নি। আর স্পেশালি নদী খননের ক্ষেত্রে যে ইগুলো হচ্ছে, এগুলি পুকুর চুরি তো না, নদী চুরি হয়েছে, সামান্যই কাজ হয়েছে। এইসব এই ধরনের অনেক কাজের কথাই কিন্তু আপনি খাতা কলমে পাবেন, কিন্তু বাস্তবতে কিছু, খুব একটা কিছু হয় নাই। খুব সরকার যে উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগটা আমি মনে করি যে একটা তাদের আন্তরিক উদ্যোগ, এবং সারা দেশব্যাপী তারা একসাথে শুরু করছেন, এবং সুনির্দিষ্ট পরিকল্পনাও তাদের আছে বলে আমি ধারণা করি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার যে বেনিফিট, সেই বেনিফিট কুক্ষিগত হয়ে যায়। এইখানে দেখতে হবে যে খাল কাটা ফলে যে বেনিফিটটা আসতেছে, সেটা যেন একটা সুনির্দিষ্ট গ্রুপের কাছে বা সুনির্দিষ্ট দলের লোকের কাছে না যায়, এটা যেন অ্যাকচুয়ালি যাদের প্রয়োজন তাদের কাছেই যেন যায়, এবং সমভাবে সুন্দরভাবে যেন বেনিফিটটা ডিস্ট্রিবিউটেড হয়। আর একটা জিনিস আমি ওয়ার্নিং দিয়ে রাখতেছি, যে দেশে কিন্তু প্রচুর পরিমাণ মাটির দরকার, এই ইট ভাটা করার জন্য, বিভিন্ন কাজের জন্য এই আঠালো মাটি দরকার। এই খালের মাটি কি তারা নিয়ে যাবে কিনা আপনার, বা ইচ্ছাকৃত ভাবে যেখানে খাল প্রয়োজন নাই সেখানে খাল কেটে মাটি নিয়ে যাবে কিনা, এই ধরনের দুষ্ট চক্র থেকে সতর্ক থাকতে হবে। এবং আপনার প্রত্যেকটা উপজেলায় এবং জেলায় নদী রক্ষা কমিটি আছে, কিন্তু খুব হুম। আপনার শক্তিশালী কমিটি আছে। এইখানে নদী রক্ষা কমিটির মাধ্যমে কিন্তু
এই খাল খনন কার্যের অ্যাটলিস্ট গভর্নমেন্ট কিন্তু রিপোর্ট পেতে পারে এটা ঠিক মতো হচ্ছে কিনা এবং কোথায় হওয়া দরকার, এটা আলোচনা করা যেতে পারে। শুধুমাত্র দুই একজন ব্যক্তির উপর নির্ভর করে না, দুই একজনের উপরে না। কমিটিতে সকল অফিসাররা আছেন উপজেলা লেভেলের, সেখানে সাংবাদিকরা আছেন, এনভায়রনমেন্টালিস্টরা আছেন। সুতরাং আমি রিকমেন্ড করব যে উপজেলা লেভেলে উপজেলা নদী রক্ষা কমিটিকে এই কাজে সম্পৃক্ত করা হোক, এবং জেলা লেভেলে জেলা নদী রক্ষা কমিটিকে তারা সম্পৃক্ত করতে পারেন। বিভাগীয় কমিটিও কিন্তু আছে, এটাকে তাদের করতে হবে, মানে সম্পৃক্ত করতে হবে এই কাজে। দর্শক, আলোচনা এই পর্যায়ে শেষ করতে হচ্ছে। আপনারা এই ধরনের আলোচনার সামনে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আপনাদের মতামত জানাবেন, সে প্রত্যাশা রাখছি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি। ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে গুরুত্বপূর্ণ সময় থেকে সময় বাঁচিয়ে আপনি পলিটিক্যাল বাংলা দর্শকদের জন্য সময় দিয়েছেন। আপনিও ভালো থাকবেন।